তো নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা বেঙ্গলি ক্লাস আরেকটা আপনার জন্য নিয়ে এসেছি। তো বেঙ্গলি ক্লাস প্রতিদিন আমরা নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে থাকছেন, আপনারা প্রতিদিন ক্লাস দেখছেন। তো প্রতিদিন আমরা রাত 9টায় লাইভ ক্লাস করে থাকি, যেহেতু সরাসরি লাইভ না হলেও লাইভ আমরা ক্লাস আপনার জন্য চলে থাকি এবং আপনাদের যে কমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা সরাসরি দেখতে পাই। তো আপনাদের মতামতগুলো আমাদের সঙ্গে জানাবেন। তো আজকে আমরা বেঙ্গলি ব্যাকরণের কিছু অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সম্বন্ধে আমি আজকে ডিসকাস করব। কারণ বেঙ্গলি ব্যাকরণ কিন্তু সিটেট পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ ব্যাকরণে যদি আপনি একটা ভালো নম্বর নিতে না পারেন তাহলে একটা পার্ট কিন্তু আপনার এখান থেকে নম্বরের দিকে ডাউন হয়ে যাবে। সুতরাং আপনি খুব তাড়াতাড়ি এক্ষুনি আমাদের ক্লাসে জয়েন হয়ে যান এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা দেখে নিই আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা আমরা দেখব। প্যাডাগজির অন্য একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে আরটি অ্যাক্ট 2009। তো প্যাডাগজির অনেকগুলো টপিক আমরা ফাউন্ডেশন কোর্সে আমরা প্রতিনিয়ত একটি টপিক আপনাদের ডিসকাস করতে চলেছি। তো আজকের আমাদের টপিক হচ্ছে কি আরটি অ্যাক্ট 2009, শিক্ষার অধিকার আইন 2009। তো শিক্ষার অধিকার আইন 2009 থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, কারণ কি প্রত্যেক বছরই কিন্তু আপনার এই টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই ধরনের ছোটো ছোটো টপিক যেখান থেকে 1 নম্বর বা 2 নম্বর আপনার পরীক্ষায় আসে, অর্থাৎ এই সবগুলি টপিক এইবার আমি কভার করব, একটাও টপিক আমি ছাড়বো না, যাতে করে আপনাদের 100% উপকারে আসে, কাজে আসে, এইগুলো আমি ডিসকাস করতে চলেছি। সুতরাং একদম সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো দেখুন, আমরা একদম পুরো ডিটেলসে আলোচনা করবো আজকে ক্লাসে, পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, আরটিই এর পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই যে আরটিই বলেছে, এটার ফুল ফর্ম কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট, অর্থাৎ শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009। এই আইনটি 1 এপ্রিল তার আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। কোথায় পাবেন আমি বলবো, টেনশনের কোনো ব্যাপার নেই। প্রথমে সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করুন, তারপর আমরা পিডিএফের ব্যবস্থা করে দেব, ঠিক আছে ভাই। এই আইনটি 1 এপ্রিল 2010 থেকে জম্মু এবং কাশ্মীর ছাড়া ভারতের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হয়েছে। প্রশ্ন আসতে পারে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কবে থেকে সমস্ত রাজ্যে বা আমাদের ভারতবর্ষে চালু করা হয়েছে? তো আপনারা প্রশ্নে দেখবেন যে শিক্ষার অধিকার আইন 2009 বলেছে, তাহলে এটা 2009ই হবে। সুতরাং 2009 যে অপশনে থাকবে সেটা আমরা ঠিক করে দেবেন, কিন্তু আসলে ভুল ভাই। শিক্ষার অধিকার আইন 2009, নাম 2009, কিন্তু এই আইনটা চালু করা হয়েছিল কবে? এই আইনটা চালু হয়েছিল 1 এপ্রিল 2010, ঠিক আছে। মাথায় থাকবে একটা পয়েন্ট ওয়াইজ নোট ডাউন করে রাখুন। ভারতের সংসদ অনুসৃত এই বিশেষ আইনটি শিক্ষাক্ষেত্রে 6 থেকে 14 বছর বয়সের মধ্যে থাকা সকল শিশুরই মৌলিক অধিকার হিসাবে পরিগণিত। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সের মধ্যে যত শিশু আছে, সব শিশুরা যাতে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন পায়, শিশুরা যাতে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য এই আইনটা তৈরি করা হয়েছে। কত বছর বয়স শিশুরা ভাই? 6 থেকে 14 বছর বয়স, ঠিক আছে। অর্থাৎ এই আইনের নিয়ম অনুসারে 6 থেকে 14 বছরের মধ্যে থাকা শিশুরা বিনামূল্যে শিক্ষা লাভের আওতায় পড়ে, যা 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধানের 21 ক অনুচ্ছেদে বর্ণিত আছে। প্রশ্ন আসতে পারে যে 6 থেকে 14 বছরের কত বছরের শিশু? 6 থেকে 14 বছর। এটা ভারতীয় সংবিধানের কততম সংশোধনী আইন? 86তম সংশোধনী আইনে আনা হয়েছে। এটা সংবিধানের বর্তমান কত নম্বর অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে 21-এর ক বা 21-এর ক না দিয়ে 21-এর এও দিতে পারে, ঠিক আছে। সেটা দেখবেন অপশনে যদি 21A দেওয়া থাকে তো এটাও কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। ভারতের সংবিধানে এই বিধানটি ভারতবর্ষের শিশুদের আরও অধিক পরিমাণে কর্মসংস্থানমুখী, স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার ক্ষমতা প্রদান করে থাকে, ঠিক আছে। শিক্ষা হলো প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কে বলেছে? শিক্ষা কি? শিক্ষা হচ্ছে প্রত্যেকটা শিশুর কি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। এডুকেশনকে কি দেওয়া হয়েছে? প্রত্যেকটা শিশুর ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়েছে, ঠিক আছে, মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়েছে। সেই নীতি মেনে এবং এক সঠিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার জন্য 135টি দেশের মধ্যে অন্যতম হয়ে ওঠে ভারত। সমস্ত বিশ্বে বা ওয়ার্ল্ড যদি বলি, সমস্ত ওয়ার্ল্ডের 135টা দেশে
এই আরটি অ্যাক্ট লাগু করা হয়েছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষ রয়েছে, ভারতবর্ষেও এই আরটি অ্যাক্ট 2009টা লাগু করা হয়েছে 2009 সালের। আচ্ছা, এই আইনের নাম 2009 কেন? 2009 সালের 26শে আগস্ট শিক্ষা সংক্রান্ত এই বিলটি পাশ করা হয়। এই একটা যেটা বিল তৈরি হয়েছিল বা এই আইন যেটা বনেছিল, তৈরি হয়েছিল, আইনটা পাশ হয়েছিল কবে? 2009 সালের 26শে আগস্ট। ডেটটা মনে রাখবেন। আইনটা পাশ হয়েছিল, এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা, এটা এই বিলটা পাশ হয়েছিল 2009 সালের 26শে আগস্ট। কিন্তু এই আইনটা কার্যকরী হয় 2010 সালের 1 এপ্রিল। এই দুইটা ডেট মাথায় রাখবেন। একটা ডেট কি, বিল পাস হয়েছিল কবে? 2009-এর 26 আগস্ট। আর বিলটা কার্যকরী কবে থেকে হয় বা আইনটা কার্যকরী কবে থেকে হয়? 2010 সালের 1 এপ্রিল থেকে। আচ্ছা, এই আইনের মূল বৈশিষ্ট্য কি? এই আইনের মূল বৈশিষ্ট্য সম্বন্ধে এবার আমরা জানব। এই আইন অনুযায়ী 6 বছর থেকে 14 বছর বয়সের সমস্ত শিশু, অর্থাৎ এখানে দেখুন ক্লাস মেনশন আছে, আমি বলেছিলাম ডিটেলসে বলবো ভাই, প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ কি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত। ঠিক আছে, ক্লাস 1 থেকে স্টার্ট করে ক্লাস 8 পর্যন্ত। ঠিক আছে, 6 থেকে 14 বছরের সমস্ত শিশু, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিদ্যালয়ের শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা পাবার পূর্ণ অধিকারী। তাকে কেউ বঞ্চিত করতে পারবে না, এমনকি তার মা বাবাও নয়। তার মা বাবা যদি বলে যে না তুমি আজকে স্কুলে যেতে পারবে না, তোমাকে ভর্তি করাবো না, তোমাকে পড়াবো না, তাহলে বাবার বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, মার বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা শিশুর অধিকার। কে দিয়েছে? আরটি অ্যাক্ট 2009 দিয়েছে। ঠিক আছে ভাই। এক্ষেত্রে কোনো শিশুর কাছ থেকে কোনো অর্থ কেউ দাবি করতে পারবেন না। একটা শিশু যদি স্কুলে ভর্তি হয়, ভর্তির জন্য বা যে কোনো কাজে শিশুদের থেকে কোনো অর্থ বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করতে পারবে না। যা দিতে না পারায় শিশুটির বুনিয়াদী শিক্ষা বন্ধ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গরিব শিক্ষার্থী রয়েছে যারা কী করতে পারে না, বিদ্যালয়ের যে ফি আছে ফিগুলো দিতে পারে না, যার ফলে তার শিক্ষা বন্ধ হয়ে যায়। কিন্তু এই আইন কি বলেছে? সরকার প্রদত্ত এই আইনের মাধ্যমে যা বেতন দিতে লাগে সরকারে দেবে, টিচারের বেতন দিতে লাগে সরকারে দিচ্ছে এবং দেবে, কিন্তু কোনো শিশুর কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা, কোনো অর্থ কোনো শিক্ষক, কোনো প্রতিষ্ঠান, কোনো কর্তৃপক্ষ, স্কুল বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করতে পারবেন না। ঠিক আছে, অন্যান্য আর 5 জন শিশুর মতোই শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধী শিশুরাও কিন্তু সমভাবে বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা লাভ করে। এবং এই শিশুটা সবার ক্ষেত্রে এই যে শিক্ষা, যেটা এই রাইট টু এডুকেশন অ্যাক্টে যেটা বলেছিল 6 থেকে 14 বছর, আমি বলেছি সমস্ত শিশু, সে গরিব ধনী, ফিজিক্যালি হ্যান্ডিক্রাফট, মেন্টালি হ্যান্ডিক্রাফট, প্রত্যেকটি শিশুর জন্য সমানভাবে কার্যকর হবে। ঠিক আছে, সেটা যদি ফিজিক্যালি বা মেন্টালি যদি কিছু সমস্যা থাকে, তারপরেও কিন্তু তাদেরকে কী করতে হবে? বিনামূল্যে শিক্ষা দিতে হবে। শিশুটির পরিবারের কাছ থেকে বিদ্যালয়ের ভর্তির জন্য অর্থাৎ ক্যাপিটেশন ফি অর্থাৎ বিদ্যালয়ে ভর্তির জন্য অনুদান গ্রহণ করা যাবে না। এটি শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়ে থাকে। যদি কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ তার ভর্তির জন্য ভর্তি ফি চান বা বিদ্যালয়ে ভর্তির জন্য যদি বলেন যে ভর্তির জন্য তোমাকে টাকা দিতে হবে, তখন এটা শাস্তিযোগ্য অপরাধ। বিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক হোক বা যে শিক্ষক হোক, ওনাকে গুরুতরভাবে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং তিনি একটা শাস্তি তাকে দেওয়া হবে। কোনো শিশুর বুনিয়াদী শিক্ষায় সম্পূর্ণ না হলে তাকে ফেল করানো, বিদ্যালয় থেকে বহিষ্কার করা বা কোনো বোর্ডের পরীক্ষায় পাশ করতে বাধ্য করা যাবে না। কোনো শিশুর বুনিয়াদী শিক্ষা অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যতদিন পর্যন্ত শিক্ষাটা শেষ হচ্ছে না, ততদিন তাকে অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কোনো শিক্ষার্থীকে কোনো বিদ্যালয় ফেল করিয়ে রাখতে পারবে না বা বিদ্যালয় থেকে বহিষ্কারও করতে পারবে না। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে কি, সঠিকভাবে ভালোভাবে পড়িয়ে তাকে যাতে ভালো একটা পাস করানো যায়, অর্থাৎ তাকে যাতে ভালো জ্ঞান প্রদর্শন করা যায়। তার জন্য রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা রয়েছে, আমরা রিমিডিয়াল ক্লাসে ডিসকাস করব। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন, স্টার রয়েছে, পয়েন্টটা দেখবেন। যদি 6 বছরের বেশি বয়সের কোনো শিশু কোনো কারণবশত বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে তাকে তার বয়সের উপযোগী শ্রেণীতে ভর্তি করাতে হবে। ধরে নিন একজন 8 বছরের শিশু রয়েছে
বা 9 বছরের শিশু রয়েছে, 9 বছর, সে কিন্তু কোনোদিন স্কুলে ভর্তি হয়নি। এবার বলেছে ক্লাস 6-এ কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের যে রুল বা এই আইনে কি বলেছে, 6 থেকে 14 বছর, অর্থাৎ 6 মানে কি ক্লাস 1, ওখানে একটা শিশু যদি 9 বছর হয়ে যায় আপনি তাকে ক্লাস 1-এ অ্যাডমিশন দেবেন, ঠিক আছে। কিন্তু সে তার বয়স 9, এখানে 6 বছর থেকে 9 বছর অনেক ডিফারেন্স, ছাত্রটা দেখতে ওদের তুলনায় অনেক বড় হবে, তাই তার স্কুলে আসতে লজ্জাবোধ হবে। তো এখানে কি বলা হচ্ছে, তার বয়স উপযোগী ক্লাসে সে যদি 9 বছর হয় তো আপনি তাকে সরাসরি ডাইরেক্ট ক্লাস 3-তে আপনি অ্যাডমিশন দিতে পারেন। এগুলো ডাইরেক্ট বলেছে, দেখুন কি বলেছে, 6 বছরের বেশি বয়সের কোনো শিশুর কোনো কারণবশত যদি বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে তাকে তার বয়সের উপযোগী শ্রেণীতে ভর্তি করাতে হবে, আর সেই জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কিছু নির্দিষ্ট টার্ম থাকবে, এই টার্মের মাধ্যমে তাকে যে প্রিভিয়াস ক্লাসগুলোর, যেমন তাকে ডাইরেক্ট আপনি ক্লাস 3-তে ভর্তি দিলেন, তো এবার যে এক্সট্রা টাইমগুলো থাকবে এই টাইমে তাকে ক্লাস 1 এবং 2 যে কোর্সগুলো রয়েছে সেটা আপনি তাকে কভার করবেন, প্রিভিয়াস যেটা। প্রত্যেকটি শিশু যারা বুনিয়াদী শিক্ষা পাওয়ার লক্ষ্যে বিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত তারা বিনামূল্যে শিক্ষা পাবে, এমনকি তাদের বয়স 14 পেরিয়েও যায় তাহলে এই সুবিধা থেকে তারা বঞ্চিত হবে না, ঠিক আছে। ধরে নিন ক্লাস 1 থেকে 8 পর্যন্ত তারা পড়ছে, ক্লাস 8-এ পড়া অবস্থায় একটা শিশুর বয়স যদি 14 পেরিয়ে 16 হয়ে যায়, 16 হয়ে যায়, তবুও কিন্তু সে ওই আইনের আওতায় পড়বে, তাকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে। এই শিক্ষার এই আইন অনুযায়ী কোনো বিদ্যালয়ে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না অথবা তার উপর কোনো মানসিক অত্যাচার করা চলবে না। একটি কথা বারবার বলছে, আপনারা বলছেন যে স্যার একটি কথা আমি কেন বারবার বলেছি বা এখানে পিপিটিতে আমি টাইপ করেছি, দেখুন এই প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারেন তাহলে একটি ক্লাসই আপনাদের জন্য যথেষ্ট। আরটি অ্যাক্ট 2009 আপনার জন্য যথেষ্ট। আর এই আরটি অ্যাক্ট 2009 শুধু যে আপনার বাংলায় আসবে তেমন নয়, আপনি প্যাডাগজির বিভিন্ন টপিকে, আপনি ম্যাথসেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে কি প্রিভিয়াস ইয়ার এসেছে, ইংলিশে আসবে, সিটিপিতে আসবে, ইবিএসে আসবে, সোশ্যাল সায়েন্সেও আসবে। প্রত্যেকটা অর্থাৎ প্যাডাগজির অতি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইগুলা, কিছু কিছু ইউনিক টপিক আছে যে টপিকগুলো কিন্তু আপনার যে কোনো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আসতে পারে। সুতরাং শিক্ষার এই অধিকার আইন অনুযায়ী বিদ্যালয়ে কোনো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া যাবে না বা তার উপর মানসিক অত্যাচার করে চলবে না, ঠিক আছে। ভালো করে কনসেপ্টটা বুঝে নিতে হবে, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। এখানে দেখুন আরেকটা পয়েন্ট নতুন অ্যাড হচ্ছে, কি অ্যাড, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয় ব্যতি রেখে সরকার কর্তৃক স্থাপিত পরিচালিত সমস্ত বিদ্যালয়ে 6 থেকে 14 বছরের শিশুরা বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা লাভ। দেখুন রেস্ট্রিকশন রয়েছে, সেন্ট্রাল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক বিদ্যালয়। সেন্ট্রাল স্কুল, নবোদয় স্কুল, তাছাড়া সৈনিক বিদ্যালয়, যে মিলিটারি যে স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলো ছাড়া এই স্কুলগুলোতে কিন্তু আরটি অ্যাক্ট 2009 কিন্তু প্রযোজ্য নয়। যদি বলে যে কোন স্কুলে বা কোন বিদ্যালয়ে আরটি অ্যাক্ট 2009 প্রযোজ্য নয় ভারতবর্ষে, এই 3টা অপশন থেকে যে অপশন দেবে সেটা আপনার কারেক্ট আনসার। আর 3টা যদি দিলে 3টা দেবে, তারপর নিচে দেবে উপরের সবগুলি, তার মানে উপরের সবগুলি আপনার কারেক্ট আনসার হবে। তারপর দেখি কিছু বেসরকারি স্কুলের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেগুলো প্রাইভেট স্কুল বলেছে। বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রেও কিছু বাধ্যতামূলক আইন জারি আছে। যেমন যেসব বেসরকারি বিদ্যালয়ে কিছু প্রাইভেট স্কুল রয়েছে, প্রাইভেট স্কুলে কিন্তু কোনো সরকারি সাহায্য পায় না, তারা প্রত্যেক বছর প্রতি শ্রেণীতে যে পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করবে তার মধ্যে 25% ছাত্রছাত্রী ভর্তি হবে সমাজের দুর্বলতর বা পিছিয়ে পড়া শ্রেণীতে, গরিব ছাত্র দেখে তারা 25% ছাত্রকে অ্যাডমিশন দেবে, এবং ওই ছাত্রছাত্রীদের 8ম শ্রেণী পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে কোনো মূল্য না নিয়ে শিক্ষা দেবে। অর্থাৎ প্রাইভেট স্কুলের ক্ষেত্রে একটা গাইডলাইন এই আইনে রয়েছে বা এই নিয়ম বাধ্যতামূলক রয়েছে যে যত ছাত্র তারা অ্যাডমিশন দেবে টোটালে 25% তারা গরিব ছাত্র দেখে অ্যাডমিশন নেবে, এবং তাদের কাছ থেকে এই প্রাইভেট স্কুল কর্তৃপক্ষ বা বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষরা কোনো ধরনের ফি ডিমান্ড করতে চাইবে না, তারা একদম ফ্রিতে তাদেরকে শিক্ষা দিতে হবে ক্লাস 8 পর্যন্ত। উল্লেখিত এই যে 25% ছাত্রছাত্রীর সকলকে উক্ত বিদ্যালয়ের প্রতিবেশী এলাকার অন্তর্ভুক্ত হতে হবে, তারা কিন্তু এই যে লোকালিটি এরিয়া রয়েছে এই এরিয়ার ছাত্ররা হতে হবে, বাইরে থেকে হলে হবে না। সেই ক্ষেত্রে সরকার যে পরিমাণ অর্থ সরকারি বিদ্যালয়গুলিতে দিয়ে থাকে ঠিক সেই পরিমাণ অর্থ দুর্বলতর এবং পিছিয়ে পড়া শ্রেণী থেকে আসা প্রতিটি ছাত্রছাত্রী
যারা ওই বেসরকারি বিদ্যালয়ে বুনিয়াদী শিক্ষা লাভ করবে তাদেরকেও প্রতি বছর প্রদান করবে। কি বললাম যে সরকার যে পরিমাণ অর্থ সরকারি স্কুলে দিচ্ছে, প্রাইভেট স্কুলেও কিন্তু এই 25% জন্য অর্থ বরাদ্দ থাকবে প্রত্যেক বছর। তো শিক্ষাক্ষেত্রে এই আইন চালু হয়ে গেছে, ঠিক আছে। তো জনবসতির 1 কিলোমিটারের মধ্যে একটা করে প্রাথমিক বিদ্যালয় এবং 3 কিলোমিটারের মধ্যে একটি করে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে, ঠিক আছে। ক্রাইটেরিয়া থাকবে যে আরটিআই 2009 মধ্যে প্রাইমারি স্কুলের ডিস্টেন্স কত থাকবে, অর্থাৎ একটা এলপি স্কুল থেকে আরেকটা এলপি স্কুলের ডিস্টেন্স থাকবে 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মধ্যে একটা প্রাইমারি স্কুল থেকে, একটা এলপি স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব থাকতে হবে, তার বেশি থাকলে হবে না 1 কিলোমিটার। আর আপার প্রাইমারি বা আমরা যাকে এমই স্কুল বলে থাকি, তো একটা এমই স্কুল থেকে আরেকটা এমই স্কুলের দূরত্ব কতটুকু থাকতে হবে, অ্যাটলিস্ট 3 কিলোমিটার হাইয়েস্ট। 3 কিলোমিটারের বেশি থাকা চলবে না, 3 কিলোমিটারের মধ্যে দুটো স্কুল থাকতে হবে, একটা থেকে আরেকটা ডিস্টেন্স 3 কিলোমিটার ধরে নিতে পারেন। এই আইনের মধ্যে কি বলেছি দেখুন, শিক্ষক ছাত্রের রেশিও 30:1, অর্থাৎ কি যে স্কুলে 30 জন ছাত্রদের রয়েছে তার বিরুদ্ধে একজন শিক্ষক দেওয়া হবে তার বিপরীতে, আর যে স্কুলে 30 থেকে বেশি অর্থাৎ 31 থেকে 60 পর্যন্ত ছাত্র রয়েছে এই স্কুলে 2 জন শিক্ষক দেওয়া হবে। যদি 61 থেকে যদি 90 শিশু থাকে তখন তাদেরকে 3 জন শিক্ষক দেওয়া হবে ওই বিদ্যালয়ে, অর্থাৎ কি 30:1 রেশিও দেওয়া হয়েছে, 30 জন ছাত্রের বিপরীতে একজন শিক্ষক। বিদ্যালয়ে 30 জন ছাত্রছাত্রীর পিছু করে একজন করে শিক্ষক বা শিক্ষককে উপস্থিত থাকতে হবে। এই আইন প্রণয়ন বা প্রয়োগের জন্য যে প্রয়োজনীয় অর্থের দরকার তা যৌথভাবে পালন করবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এই আইনটা প্রণয়ন এবং এই আইন প্রয়োগের জন্য যে টাকাটা খরচ হবে তা এই অর্থের যেটা প্রয়োজন হবে বাজেটের, এই বাজেটটা যৌথভাবে পালন করবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, সেই দুই গভর্নমেন্টেই এই আরটি অ্যাক্ট এর যত টাকা খরচ হবে শিক্ষার্থীদের পিছনে তারা কিন্তু সেটা বহন করবে। আর এই দুই সরকার নিজেদের মধ্যে আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে যে মোট প্রয়োজনীয় অর্থের কত শতাংশ কেন্দ্র দেবে, কত শতাংশ রাজ্য দেবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারপরে দেখুন অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট কী বলেছে, প্রতিটা বিদ্যালয়ে যে পরিচালনা কমিটি থাকবে তা বিদ্যালয়ের উন্নয়ন সম্পর্কে পরিকল্পনা তৈরি করবে। প্রত্যেকটা বিদ্যালয়ে একটা এসএমসি থাকতে হবে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, ঠিক আছে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি, বিদ্যালয় পরিচালনা কমিটি। তো বিদ্যালয় পরিচালনা কমিটিটা থাকতে হবে, আর এই কমিটি নির্ধারণ করবে যে বিদ্যালয়ের উন্নতির জন্য বা উন্নয়নের জন্য কি করা যেতে পারে, কি প্ল্যান নেওয়া যেতে পারে, এই বিদ্যালয়টাকে উন্নয়ন করতে গেলে কি প্রয়োজন, কিসের প্রয়োজন, সেটা এই এসএমসি বা বিদ্যালয় পরিচালনা কমিটি এই পরিকল্পনা তৈরি করবে এবং সেই উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে রয়েছে স্থানীয় সরকার এই বিদ্যালয়ের উন্নয়নের অর্থ বরাদ্দ করবে। এই একটা প্ল্যান বানানো হবে যে স্কুলে কত টাকার প্রয়োজন, এই টাকাগুলো দিয়ে আমরা কি কি কাজ করব, একটা প্ল্যান বনবে, আর এই টাকাটা সরকার থেকে আসবে, ঠিক আছে। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত এবং সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকা বাঞ্ছনীয়। তাদের সময়মতো নির্দিষ্ট পাঠ্যক্রম পড়ানো শেষ করা একান্ত কর্তব্যের মধ্যে পড়ছে। এছাড়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার উন্নতি, অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে, ঠিক আছে। অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটা কি, কোনো শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশন বা ব্যক্তিগতভাবে ছাত্র অধ্যয়ন করাতে পারবেন না। এই আইনের আওতায় পড়ছে কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা কোনো প্রাইভেট টিউশন বা কোনো ব্যক্তিগতভাবে কোনো ছাত্রদের তিনি পড়াতে পারবেন না। যা পড়াবেন তিনি স্কুলের মাধ্যমেই, এই স্কুলের মধ্যেই তিনি শিশুদেরকে পড়াবেন, ঠিক আছে। প্রতিটি বিদ্যালয়ে অবশ্যম্ভাবীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকতে হবে। ছেলে মেয়েদের জন্য পৃথক পৃথক শৌচাগারের টয়লেট, সেপারেট টয়লেট থাকতে হবে। ছেলেদের জন্য সেপারেট, মেয়েদের জন্য সেপারেট টয়লেট থাকা বাঞ্ছনীয়, ঠিক আছে। তো সবশেষে বলা যায় দেখুন, বাধ্যতামূলক বুনিয়াদী শিক্ষা যেটা রয়েছে এটা প্রত্যেকটি শিশুর একটা মৌলিক অধিকার। তাই এর সঠিক প্রয়োগ না হলে বা অপপ্রয়োগ হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সরাসরি জনস্বার্থে মামলা করা যেতে পারে।
অর্থাৎ এই শিশুদের জন্য যে আইনটা রয়েছে এই আইনটা যদি কেউ ভঙ্গ করে বা উল্লঙ্ঘা করে তখন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে সরাসরি মামলা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স পয়েন্ট দেখি। আরটিআই আইনের আওতায় ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন তা নিয়ে আলোচনা করি। এলকেজি বা ক শ্রেণী বা লোয়ার কেজিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স তার জন্ম সার্টিফিকেট দ্বারা নির্ধারণ করা হবে। এলকেজি বা ক শ্রেণী যে রয়েছে এখানে শিশুরা যে ভর্তি হবে এটা তার ভর্তি হতে গেলে তার বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যে সকল পরিবারের আয় বাৎসরিক 3.5 লক্ষ টাকা বা তার কম তারা আরটিআই আইনের অধীনে সংরক্ষিত আসনগুলির জন্য আবেদন করতে পারে, তাদের জন্য রিজার্ভ পোস্ট থাকবে। অনাথ শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা আদিবাসী শ্রমিকদের শিশু বা পথ শ্রমিকদের শিশুরা আরটিআই আইনের অধীনে ভর্তি হওয়ার জন্য সর্বাগ্রে প্রাধান্য পাবে। কিছু প্রশ্ন এখানে দিয়েছে দেখুন তো। শিক্ষক ছাত্রের অনুপাত কত রয়েছে? 30:1, অর্থাৎ কি 30 জন ছাত্রছাত্রীর পিছনে একজন শিক্ষিকাকে থাকতে হবে। আরটিআই অ্যাক্টের যে অর্থটা যে খরচ হবে এই অর্থটা কে দেবে? এই আইন প্রণয়ন এবং প্রয়োগের এই যে অর্থ প্রয়োজন হবে সেটা যৌথভাবে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বহন করবে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ডিসকাস করব শেষ মুহূর্তে, একদম লাস্ট কি পয়েন্টগুলো ডিসকাস করে আজকে ক্লাস থেকে শেষ করব। দেখুন কী বলেছে আরটিআই অ্যাক্টের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখি। কিছু যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো নোট ডাউন করুন বা আপনার রিভাইজ হয়ে যাবে সম্পূর্ণ ক্লাসের। 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধানের 19-এর ক অনুচ্ছেদে বর্ণিত আছে। এই আরটিআই অ্যাক্ট 2009টা কোথায় বর্ণিত রয়েছে ভাই? 86তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী সংবিধান 21 নম্বরের ক বা 21-এর এ যেটা রয়েছে এতে কী রয়েছে? বর্ণিত রয়েছে। 2009 সালের 26শে আগস্ট শিক্ষা সংক্রান্ত এই বিলটি পাস করা হয় আর এই আইনটি কার্যকর হয় কবে? 2010 সালের 1 এপ্রিল থেকে। ঠিক আছে, 6 থেকে 14 বছর বয়সে সমস্ত শিশুরা বিনামূল্যে বুনিয়াদী শিক্ষা গ্রহণ লাভ করতে পারবে। নেক্সট পয়েন্ট, প্রথম শ্রেণী থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষার্থীরা কি করতে পারবে? এই শিক্ষা পাওয়ার পূর্ণরূপে অধিকারী। বয়স হচ্ছে 6 থেকে 14, ক্লাস হচ্ছে প্রথম থেকে 8। বিদ্যালয়ে ভর্তির জন্য কোনো অনুদান গ্রহণ করা যাবে না, অর্থাৎ কি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। কোনো ছাত্রদের জন্য কোনো ছাত্রের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া চলবে না বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের অনুপাত 30:1। 30 জন ছাত্রের বিপরীতে কি হতে হবে? একজন শিক্ষক নিযুক্ত করতে হবে। ঠিক আছে, প্রাইমারি লেভেল দ্য পিটিআর শুড বি 30:1 অ্যান্ড আপার প্রাইমারি লেভেল শুড বি 35:1। যদি এমই স্কুল হয়, এমই স্কুলের ক্ষেত্রে শিক্ষকের রেশিও হবে কি 35:1, অর্থাৎ কি 35 জন বাচ্চার বিপরীতে, শিশুর বিপরীতে একজন শিক্ষক নিয়োগ করা হবে। আর যদি এলপি স্কুল হয়, লোয়ার প্রাইমারি হয়, তাহলে 30 জন শিশুর বিপরীতে একজন শিক্ষককে নিযুক্ত করা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের আরটিআই অ্যাক্টের পুরো সম্পূর্ণ ডিটেলস, পুরো কনসেপ্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ক্লাসের পিডিএফ আমরা একটা অফিসিয়াল আমাদের পেইড গ্রুপ রয়েছে এখানে আমরা দিয়ে দেব, আপনারা পেয়ে যাবেন। তো সবগুলি ক্লাসের এই পিডিএফ আমরা এই গ্রুপে আমরা দিয়ে থাকি। আপনারা এই গ্রুপটা ফলো করলে আপনারা এখানে সবগুলো পিডিএফ পেয়ে যাবেন। আর এই গ্রুপে জয়েন হলে আপনারা পিডিএফগুলো পাবেন, সঙ্গে সঙ্গে আপনারা 50টা মক টেস্ট আপনারা দিতে পারেন প্রত্যেকটি। আমরা টোটাল 50+ মক টেস্ট টার্গেট রেখেছি। আমরা 50 তো হবেই, একদম কম্পালসারি। 50-র বেশিও মক টেস্ট হতে পারে, প্রতিদিন একটি করে মক টেস্ট হচ্ছে আমাদের। তো প্রতিদিন মক টেস্ট আপনারা পাবেন যদি এই গ্রুপে জয়েন হতে চান। তো এই গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, নতুবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ।